বেনারসে বারাণসীতে দুবার এই বারাণসী তাকে উজাড় করে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন এবং তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, তার সঙ্গে রয়েছেন বিধায়করা রয়েছেন, বারাণসীর যে নেতারা রয়েছেন তারা রয়েছেন। এবং এই মনোনয়ন জমা দেওয়ার আগে গতকাল আমরা দেখেছি পাটনা সাহিবে তিনি সেখানে প্রার্থনা করেছেন, তারপর 5 কিলোমিটার একটা রোড শো করেছেন, সেখানে যোগী আদিত্যনাথ ছিলেন, তার সঙ্গে আজ মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। এবং তার আগে আজ সকালে দশাশ্বমেধ ঘাটে তিনি পুজো সেখানে স্নান করেন, তিনি ডুব দেন, প্রার্থনা করেন, কাল ভৈরবের মন্দিরে পুজো দেন। মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। মৈত্রেয়ী, একটু মুডটা বোঝার চেষ্টা করব ওখানে, কারণ এটা একটা উৎসব, এটা একটা ফেস্টিভ মুড অন্তত বলা যেতে পারে। একেবারে দেখো, বারাণসীর জন্য কিন্তু এটা ফেস্টিভ মুডই বটে। আজকে সকালবেলা নরেন্দ্র মোদী তিনি আজকে তার নমিনেশন জমা দেওয়ার পরে ইতিমধ্যেই তিনি ডিএম অফিসে পৌঁছে গিয়েছেন তার নমিনেশন ফাইল করার জন্য। তৃতীয়বারের জন্য বারাণসীতে তার নমিনেশন তিনি ফাইল করতে চলেছেন। তার আগে তিনি দশাশ্বমেধ ঘাটে যান এবং সেখানে গিয়ে তিনি পুজো করেন, তিনি স্নান করেন এবং তারপর কাল ভৈরব মন্দিরে যান। সেখানে তার সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ সিং এবং এই মুহূর্তে তিনি বারাণসীতে তার নমিনেশন ফাইল করতে গিয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই বারাণসীর মানুষের কাছে যে ছবিটা ধরা পড়ছে সেটা কিন্তু খুবই উচ্ছ্বাসের একটি ছবি। এবং আমরা যেটা জানতে পারছি যে দশাশ্বমেধ ঘাটের যে পুরোহিতরা তারা জানাচ্ছেন যে নরেন্দ্র মোদীর ম্যাসিভ ভিক্টরির জন্য বড় করে তারা প্রার্থনা করেছেন, তাদের জন্য পুজো অর্চনা করা হচ্ছে মোদীর তৃতীয়বারের জয়ের জন্য। এবং তৃতীয়বারের জয় শুধু নয়, সেই জয় যেন ম্যাসিভ জয় হয়, সেই প্রার্থনা করেই পুজো করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে বারাণসীতে কিন্তু উৎসবের মেজাজ। ভোটের উৎসব তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য বারাণসী থেকে তার নমিনেশন ফাইল করছেন। আর কিছুক্ষণের মধ্যে তার নমিনেশন ফাইলের পর্ব হয়ে যাবে এবং তারপরেই কিন্তু দেখা যাবে তিনি বেরিয়ে আসবেন। এবং এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে প্রচুর মানুষ অপেক্ষা করছেন তাকে, তিনি নমিনেশন ফাইল করে বেরোনোর পরে তাকে একবার চোখে দেখার জন্য। ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে এই পুজো মানে এই মনোনয়ন জমা দেওয়া পুরোটা ঠিক যেন একটা ইভেন্ট, মানে আমরা গতকাল থেকে শুরু করতে পারি। প্রথমে পাটনা সাহিবে সেখানে তিনি প্রার্থনা করলেন, ইতিমধ্যেই দেখছি আমরা যে তিনি ডিএমএর অফিসে তিনি পৌঁছে গিয়েছেন, মনোনয়ন জমা দেবেন সেখানে তিনি। এবং তার আগে গতকালের ছবি যেটা বলছিলাম আপনাদের, পাটনা সাহিব সেখানে লঙ্গারে তিনি খাইয়েছেন, তার আগে রাসুইতে গিয়ে তিনি রান্না করেছেন। এবং তারপর আজ সকালে আমরা দেখেছি দশাশ্বমেধ ঘাটের ছবি। অবশ্য গতকাল আরও একটা ছবির কথা না বললেই নয়, তাহলে 5 কিলোমিটার একটা রোড শো। এবং তিনি বারবার একই কথা বলেছেন যে বারাণসী তাকে খালি হাতে ফেরায়নি। দেখুন সরাসরি সেই ছবি, মনোনয়ন জমা দিচ্ছেন নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য বারাণসী থেকে ভোটে দাঁড়াবেন তিনি। গতবার 4.5 লাখেরও বেশি, অর্থাৎ 4,70,000-এরও বেশি ভোটে ব্যবধানে তিনি জিতেছিলেন 2014, 2019-এর পর এবার 2024। আরও একবার সেই বারাণসী থেকে নরেন্দ্র মোদী। এর আগে দশাশ্বমেধ ঘাটে পুজো দিয়েছেন, একাধিক কর্মসূচি, ক্রুজে চড়েন এবং তারপর কাল ভৈরব মন্দিরে পুজো। তিনি বলছিলেন, কাল থেকেই তিনি বলছেন যে মা গঙ্গা তাকে ডেকেছেন, আর সেই জন্যই বারাণসীতে তিনি।
নিজেকে বেনারসিয়া বলেন নরেন্দ্র মোদী। বেনারসের মানুষের সঙ্গে একাত্মবোধ করার জন্য তিনি বলেন তিনি বেনারসিয়া। তিনি বারবার বলেন, গতকালও তিনি বলেছেন যে বিশেষ উদ্দেশ্যে মা গঙ্গা তাকে ডেকে এনেছেন এবং তারই পাশে এবং আজ তারপর এখন মনোনয়ন জমা দিচ্ছেন আশিকা। আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আশিকা, এই বেনারস তৃতীয়বারের জন্য এই বেনারস থেকে মোদি আজ মনোনয়ন জমা দিচ্ছেন। মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, একটা উৎসাহ যা আমরা গতকালও দেখেছি, আজও সেই একই রকম ছবি দেখা যাচ্ছে। আশিকা কি আমার কথা শুনতে পাচ্ছে? আশিকা, আমরা গতকালও যে ছবি দেখেছি, যে একটা উচ্ছ্বাস, মানুষের মধ্যে একটা আবেগ, ইমোশন, আজও সেই একই রকম ছবি দেখা যাচ্ছে। দেখো অতনু, যেটাকে বলা হয় স্ট্রেন্থ স্টোন, সেটা করলেন কাল প্রধানমন্ত্রী। 6 কিলোমিটার লম্বা রোড শো, পুরো রাস্তা ভরা ছিল। তারপরে আজ সকালে উঠে সবচেয়ে আগে গঙ্গা সপ্তমী বলে গঙ্গার ঘাটে গেছেন, ওখানে গঙ্গা পুজো করলেন। কাল ভৈরব মন্দির, তারপরে এই নমিনেশন জমা করছেন। এরপরেও ওনার প্রোগ্রাম আছে, একটা ইন্টেলেকচুয়ালসদেরকে নিয়ে ওখানে বসে একটা ওনার প্রোগ্রাম হবে। আর মনোনয়ন এখন জমা করতে গেছেন, ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সাথে আছেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আরো অনেক এনডিএ নেতা, যেটার মধ্যে রাজনাথ সিংও আছেন, সাথে আরো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আছেন। সাথে দেখো শুধু যোগী আদিত্যনাথ না, বরঞ্চ বেনারসের একজন কোনো সাধুও সাথে আসছেন। আর এখন মনোনয়ন জমা করলেন প্রধানমন্ত্রী। এর আগে কাল যে রোড শো হলো, ঐতিহাসিক রোড শো সেটাকে বলা যায়, কেন কি শুধু রোড শো না, রোড শোটা সারিয়ে সবচেয়ে প্রথম দর্শন করতে গেছেন কাশী বিশ্বনাথ মন্দিরে। আর আজ সকাল থেকেও টানা ওনার কার্যক্রম ছিল। ধন্যবাদ আশিকা। $140 কোটি দেশবাসীকে ভগবান মনে করেন নরেন্দ্র মোদী, সেই একই কথা বলে এসেছেন। এবং তার পাশাপাশি তিনি বারবার এটাই বলে এসেছেন যে বেনারসের মানুষ আমাকে বেনারসিয়া বানিয়ে দিয়েছে, এই বেনারসির জন্য তিনি করতে চান। এবং গতকাল যখন এই রোড শো হচ্ছিল, তখন আমরা দেখেছি যে গতকাল এই রোড শো দুপাশে কত মানুষের ভিড়, উচ্ছ্বাস, আবেগ। আর সেই সব উচ্ছ্বাস আবেগ নিয়ে আজ মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য বারাণসী থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন। এখন থেকেই ষষ্ঠ দফার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 12টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফায় ভোটের জন্য। 2 মেদিনীপুর মিলিয়ে, ঝাড়গ্রাম মিলিয়ে কোথায় কোথায় সভা হবে, মানে এই ষষ্ঠ দফার জন্য 12টি সভা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কি জানতে পারছি? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন সোমরাজ? হ্যাঁ দেখো, ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে ভোট রয়েছে। আর তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের 16ই মে থেকে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলে তার নির্বাচনী সভা ও রোড শো শুরু করছেন। যেটা সব থেকে দেখার বিষয়, এবারের প্রচার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফরসূচি প্রস্তুত হয়েছে তাতে দেখা যাচ্ছে 16ই মে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি রোড শো করতে চলেছেন। পাশাপাশি 17ই মে খড়গপুরে এবং 20 মে তিনি মেদিনীপুরে রোড শো করবেন। অর্থাৎ রোড শো এর পাশাপাশি তিনি নির্বাচনী সভাও করবেন। 16 ও 17ই মে এই দুদিন 3টি করে প্রচার কর্মসূচি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 16ই মে হলদিয়া ও এগরাতে জনসভা করার পাশাপাশি কাঁথিতে রোড শো করবেন। 17ই মে তিনি ঘাটাল লোকসভার মধ্যে দাসপুরে তিনি জনসভা করবেন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জনসভা করবেন। অর্থাৎ 16ই মে থেকে 20 মে পর্যন্ত টানা জঙ্গলমহল পূর্ব মেদিনীপুর জেলায় নির্বাচনী সভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত খবর, 12টিরও বেশি জনসভা ও রোড শো পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলির জন্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এর থেকে স্পষ্ট, এবারের ভোটে অন্তত জঙ্গলমহল ও পূর্ব মেদিনীপুর জেলাও বিশেষভাবে নজর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গলমহল এবং দুই মেদিনীপুর জুড়ে যদি 12টি রোড শো বা 12টি সভা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার একটা প্রভাব পড়বে। তার কারণ জননেত্রী হিসেবে পরিচিত, মানুষের সঙ্গে মেশেন, তার জনসংযোগ একটা ফ্যাক্টর হয়ে যায় ভোটের সময়, আমরা বারবার দেখেছি। তবে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে প্রেস্টিজ ফাইট, পূর্ব মেদিনীপুরের দুটি কেন্দ্র কাঁথি এবং তমলুক, প্রেস্টিজ ফাইট। এই প্রেস্টিজ ফাইটে লড়ার জন্য কি গেম প্ল্যান, কিভাবে এগোতে চাইছে তৃণমূল? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো 2019-এ যদি তুমি দেখো তাহলে হচ্ছে যে বেশ কতগুলি আসনই অবিভক্ত মেদিনীপুরের মতো জায়গাতে রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, কিছু আসন হেরেও যায়। এবারে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কাঁথি তমলুকের মতো মেদিনীপুরের মতো যে আসনগুলি রয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের কাছে প্রেস্টিজ ফাইট এবং অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক লড়াই তাতে দাঁড়িয়ে সরাসরি কাঁথি এবং তমলুক অবশ্যই যুক্ত রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের কৌশলে ষষ্ঠ দফা নির্বাচনের জন্য কাঁথি তমলুকের মতো যে আসনগুলি রয়েছে সেখানে বিভিন্ন রকম ভাবে প্রচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো সভা রোড শো রয়েছে, হলদিয়া, কাঁথি, নন্দীগ্রামের মতো যে বিধানসভাগুলি রয়েছে সেগুলোতে বিশেষ জোর রয়েছে। এছাড়া বিভিন্ন বিধানসভা ভিত্তিক, ব্লক ভিত্তিক সভা, মিছিল, বাড়ি বাড়ি প্রচার করার সিদ্ধান্ত এবং সেখানে তৃণমূলের যারা তারকা, যারা বিধায়ক রয়েছেন, যারা নির্বাচনের ক্ষেত্রে তারকা, যারা প্রতিদ্বন্দ্বিতা করলেন, যেমন ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, এই সমস্ত ব্যক্তি তাদেরকেও প্রচারে নামাতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং 16 থেকে 23 তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেমন দুজন থাকবেন, এই সমস্ত প্রচারকদেরকে দিয়েও এই সমস্ত জায়গাতে প্রচার করাবে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। ষষ্ঠ দফার জন্য এখন থেকেই প্ল্যান শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। তবে পঞ্চম দফা, সেই পঞ্চম দফা এখনো পাখির চোখ বিজেপির, আর সেজন্যই আজ দুটি সভা। অমিত শাহ বনগা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, উলুবেড়িয়াতেও তার প্রার্থীর জন্য প্রচার করবেন তিনি, এবং বনগায় শান্তনু ঠাকুরের হয়ে তিনি প্রচার করবেন। বনগায় কখন সভা এবং সেখান থেকে কি বার্তা দিতে পারেন? এক সিএ, যা অত্যন্ত বড় ফ্যাক্টর বলে এবার মনে করা হচ্ছে, অন্তত বনগা লোকসভার ক্ষেত্রে তো বটেই। তারই পাশাপাশি ইদানিং গত দুদিন ধরে বনগায় যেভাবে ঠাকুরনগরে মমতাবালা ঠাকুরের কন্যা তিনি যেভাবে অনশনে বসেছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, অভিযোগ করছেন যে দরজায় ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে, বর্মার বাড়িতে ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ করছেন। সেখানে অমিত শাহ আজকের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন ভেঙ্কটেশ্বর? দেখো 19-এর ভোটে তুমি জানো যে সিএ প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল পদ্ম শিবির। এই জায়গায় দাঁড়িয়ে 2024-এর যে লোকসভা নির্বাচন, তার আগে সিএ কে কার্যকর করা হয়েছে, কিন্তু সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের তরজা তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেসের সুর সবসময় যে কোনো অবস্থাতেই সিএ লাগু করতে দেওয়া হবে না, অন্যদিকে গেরুয়া শিবির তারা কিন্তু সিএ লাগু করা হবেই, এমনটাই কিন্তু তারা হুঙ্কার দিচ্ছে। এই প্রেক্ষাপটে আজকে অমিত শাহ তিনি বনগা লোকসভা কেন্দ্র, যেটা একেবারে মতুয়াদের গড় হিসেবে পরিচিত, সেখানে তার প্রথম সভা করবেন 3টের সময়। বনগাতে দলীয় প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে অমিত শাহ তিনি সভা করবেন। সেখান থেকে আজকে অমিত শাহ সিএ নিয়ে কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে তার দ্বিতীয় সভা রয়েছে 4:30-র সময় উলুবেড়িয়া যে লোকসভা কেন্দ্র, সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সভা করবেন দলীয় প্রার্থীদের সমর্থনে। কিন্তু বনগাঁর সভার থেকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে, রাজনৈতিক মহল বিশেষ করে মনে করছে যেহেতু সিএ নিয়ে একেবারে তরজাতুঙ্গে, লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু করা হয়েছে কিন্তু সিএ বাস্তবায়িত করা হচ্ছে না, তা নিয়ে শাসক বিরোধী তরজা কিন্তু তুলতে। এই প্রেক্ষাপটে অমিত শাহ আজকে মতুয়া গড় থেকে কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আরো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, এবার এক নৃত্যশিল্পী যৌন হেনস্থার অভিযোগ আনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, কথা বলবো। অমিত, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো 2 তারিখে রাজভবনের একজন মহিলা অস্থায়ী কর্মী তিনি শারীরিক নির্যাতন বা যৌন হেনস্থার অভিযোগ এনেছে রাজ্যপালের বিরুদ্ধে। আরো অস্বস্তি বাড়ল রাজ্যপালের, কারণ ইতিমধ্যেই গত বছর জুন মাসে
একজন নৃত্যশিল্পীর সঙ্গে তিনি নৃত্যশিল্পী যৌন হেনস্থার শিকার হয়েছিলেন রাজ্যপালের দ্বারা, এমনই কিছু অভিযোগ গত বছর জুন মাসে দিল্লিতে ঘটনাটি ঘটে এবং কলকাতা পুলিশের কাছে ওই নৃত্যশিল্পী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগ পাওয়ার পরই লালবাজারের তরফে প্রথমে অভিযোগের বিষয়টি নবান্নকে জানানো হয়েছিল এবং পরবর্তী সময়ে একজন ডিসি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এনকোয়ারি করা হয়, অর্থাৎ অনুসন্ধান করা হয় পুরো ঘটনার এবং নৃত্যশিল্পী যে অভিযোগ করছেন তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে এবং অভিযোগের তীর সরাসরি ছিল রাজ্যপালের বিরুদ্ধে। সেই অনুসন্ধানের রিপোর্ট ইতিমধ্যেই নবান্নে জমা পড়েছে। লালবাজার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কলকাতা পুলিশের তরফে অনুসন্ধান চালিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে তারা রিপোর্ট তৈরি করেছেন নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে। সেই তারই রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে এবং তুমি জানিয়ে রাখবো এই অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশ সূত্রে খবর ওই নৃত্যশিল্পীর স্টেটমেন্ট মানে নৃত্যশিল্পীর সঙ্গে পুলিশ কথা বলেছে এবং যেহেতু গভর্নরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ স্বাভাবিকভাবেই সাংবিধানিক পদে রয়েছেন, সেক্ষেত্রে তার একটা রক্ষা কবচ রয়েছে, সেই জন্য কেস রেজিস্টার কিন্তু এক্ষেত্রেও হয়নি, তবে অনুসন্ধান চালানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে এবং তারই অনুসন্ধান রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। এবার ভোট প্রচারের ছবি দেখাই আপনাদের। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার, দেখুন তো বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন, হাতে কি পোস্ট কার্ড ভোটের আবেদন জানিয়ে নিজেই ভোটারদের হাতে তুলে দিচ্ছেন চিঠি। আর অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূল প্রার্থী, তিনিও গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করছেন। প্রচার চলছে, জোর কদমে চলছে জনসংযোগ, আর এই পোস্ট কার্ড বিলি নিয়ে তরজাও চলছে। সমাজের সমস্ত স্তরের মানুষকে তার সঙ্গে একেবারে হৃদয়ের যোগাযোগের জন্য এই চিঠি দিয়ে তাদের কাছে পৌঁছলো। আমার নিজে হাতে লেখা চিঠি সকলের কাছে যাবে। এই ধরনের প্রচারে কোনো সাড়া মিলবে? নিশ্চয়। আপনি দেখুন না, এই দারোগা, এই চিঠি পেয়ে তুমি খুশি? হ্যাঁ, খুব খুশি কিনা? হ্যাঁ, আর কতদিন পরে পোস্ট কার্ড দেখলে? অনেকদিন পর কিনা? হ্যাঁ, ঠিক। মানুষের কাছে যাওয়ার সাহস কমে গেছে, জনগণের দরজায় যেতে পারছে না, অপমানিত হবে, মানুষকে সময় দেয়নি, কাজ করেনি, সেই জন্য পোস্ট কার্ডকে ধরেছে। আর কি করবে?